মাইক্রো সার্কুলেশন, এটা আমাদের ভিডিওর মেইন টাইটেল বা হেডিং হইল। এখানে আমরা আসলে অনেক কিছু নিয়েই জানবো। আমরা স্টার্লিং ফোর্সেস নিয়ে জানবো, স্টার্লিং ফোর্সেস অর্থাৎ আমাদের ক্যাপিলারি লেভেলে, ক্যাপিলারি বেডের ওখান দিয়ে কীভাবে ফ্লুইডের এক্সচেঞ্জ হয়, বিভিন্ন সাবস্ট্যান্সের এক্সচেঞ্জ হয়, ওই জিনিসগুলো আমরা নিয়ে ওই জিনিসগুলো নিয়ে আমরা জানবো। তার পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে ওভারঅল সার্কুলেশনের একটা ধারণা নিব। এবং মাইক্রো সার্কুলেশন বলতে মাইক্রো শব্দের অর্থ কী, মানে খুবই ছোট ছোট লেভেলে, রাইট? অর্থাৎ আমরা আর্টারিওলস, মেটা আর্টারিওলস, তারপর হচ্ছে গিয়ে ভেনিউস, ক্যাপিলারিস, তারপরে প্রি ক্যাপিলারি স্ফিংটার। সো এই যে লেভেলগুলোর কথা বললাম, আমি আর্টারি বা ভেইন এই কথাগুলো বলি নাই, কিন্তু আমি বললাম মানে তার থেকে অনেক যে ছোট ছোট মানে ডিভিশনগুলো, আর্টারি ভেইন, এগুলো আমরা জানি ফার্স্ট থেকে আর্টারিটা আর্টারিওলস হয়, পরে আর্টারিওলস থেকে মেটা আর্টারিওলস হয়, মেটা আর্টারিওলস থেকে প্রি ক্যাপিলারি স্ফিংটার, তারপরে ক্যাপিলারি, তারপরে ভেনিউলস। সো এই যে ছোট ছোট ব্রাঞ্চিংগুলো হচ্ছে, এই ব্রাঞ্চিংগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে যে সার্কুলেশন হয় ওইখান দিয়ে, বা ওখানে যে ব্লাডের চলাচল, সেখানে কী কী পরিবর্তন ঘটে, সেগুলো নিয়ে মাইক্রো সার্কুলেশনে পড়াশোনা করা হয়। বাট তার আগে সার্কুলেশন জিনিসটা কি, এটা তো আমাদের একটু জানা উচিত, রাইট? যে সার্কুলেশন জিনিসটা কি, আমরা জানি নর্মালি যে ব্লাড এবং লিম্ফ কী জিনিস, এটা এক ধরনের ফ্লুইড, এবং এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, আমরা যেহেতু ব্লাড নিয়েছি ব্লাড নিয়েই থাকি। সো ওভারঅল কথা, ব্লাড এবং লিম্ফ এরা একটা ক্লোজড সিস্টেমের মধ্যে কি হয়, মানে এরা হচ্ছে কি ফ্লো করে, চলাচল করে। সো এই যে এটাকে আমরা বলতেছি যে ভেসেলের মধ্যে দিয়ে কিন্তু এটা চলাচল করে। সো ওই যে যেই প্রসেসে এটা চলাচল করে সেটাকে আমরা বলতেছি সার্কুলেশন। ব্লাড চলাচল করলে ব্লাডের সার্কুলেশন, লিম্ফ চলাচল করলে লিম্ফের সার্কুলেশন। সো অ্যাকচুয়ালি ভেসেলের মধ্যে দিয়ে চলাচল করে, তো লিম্ফ যেগুলোর মধ্যে দিয়ে চলে সেগুলোকে আমরা লিম্ফ ভেসেলস বলি বা লিম্ফেটিক্স, আর যেগুলো ব্লাড চলে সেগুলোকে আমরা ব্লাড ভেসেলস বলি। তো নর্মালি ব্লাড ভেসেলস দিয়ে এগুলো তো চলাচল করবে। তো নর্মালি কিভাবে করে আমরা জানি, হার্টের 4টা চেম্বার থাকে, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তো এর মধ্যে নর্মালি রাইট অ্যাট্রিয়ামে কি হয়, যে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে বা বিভিন্ন ভেনা কাভা দিয়ে, সুপার ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসলো, এবং সেই ব্লাডগুলো রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে গেলো, এবং রাইট ভেন্ট্রিকল থেকে কিন্তু পালমোনারি আর্টারি দিয়ে এরা হচ্ছে লাঙে চলে যায় ব্লাডগুলা। তো রাইট আর লেফট পালমোনারি আর্টারি দিয়ে রাইট লেফট লাঙে চলে যায়। তো তারপরে লাঙে যে ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ছিল, কারণ আমরা জানি ভেনা কাভা দিয়ে যে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসছিল সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডকে লাং কী করবে, অক্সিজেনেটেড করে দিবে, এবং সেই অক্সিজেনেটেড ব্লাড পরবর্তীতে পালমোনারি ভেইন দিয়ে চলে আসবে লেফট অ্যাট্রিয়াম, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে, এবং লেফট ভেন্ট্রিকল থেকে আউটা দিয়ে সেটা কিন্তু চলে যাবে সিস্টেমিক আর্টারিগুলোতে, যেমন ব্রেনকে সাপ্লাই দিতে, হার্টের নিজেরও কিছু সাপ্লাইয়ের দরকার আছে, যেগুলো করোনারি আর্টারির মাধ্যমে দেয়, রাইট লেফট করোনারি আর্টারির মাধ্যমে মেনলি করোনারি সার্কুলেশনটা হয়। এই রাইট লেফট করোনারি আর্টারি বাদেও ওই জায়গায় যে ব্লাডটা থাকে হার্টে, ওই অবস্থিত ব্লাডটাও কিন্তু হার্টকে সাপ্লাই করে। সো ওভারঅল কথা যে এই জিনিসগুলোর মাধ্যমে করোনারি সার্কুলেশন, তারপর রেনাল আর্টারিতে যায় এই ব্লাডগুলা। স্প্লেকনিং মানে হচ্ছে মেনলি মেসেন্টারিক রিজন, অর্থাৎ আমাদের যে অ্যাবডোমেনের যে ভিসারগুলো আছে, স্পেশালি ইন্টেস্টাইন, সো ওই জায়গায় কিন্তু ব্লাড সাপ্লাইয়ের জন্য স্প্লেকনিক ভেসেলসগুলোতে যায়। তারপরে স্কেলেটাল মাসলেও দরকার হয়, ওই জায়গায় ব্লাড যায়। স্কিন, কিউটেনিয়াস সার্কুলেশন যাকে আমরা বলতেছি। সো ওভারঅল কথা, এরকম বিভিন্ন সিস্টেমিক যে আর্টারিজগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু এই সকল বিভিন্ন অর্গানে সাপ্লাই দিবে, তো বিভিন্ন সিস্টেমে সাপ্লাই দিচ্ছে। তারপরে সিস্টেমিক ভেইনের মাধ্যমে এরা কিন্তু আবারও ওই দেখা যায় যে ব্লাডগুলোকে রাইট অ্যাট্রিয়ামই আলটিমেটলি ড্রেন করতেছে। সো এই যে ওভারঅল আমি কথাগুলো বললাম না, এটা হচ্ছে আমরা নর্মালি সার্কুলেশন। তো এর মধ্যে এই যে লাঙে যে ইভেন্টটা ঘটলো, যে আচ্ছা রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে গেল, তারপরে পালমোনারি ভেনের মাধ্যমে আবার লেফট অ্যাট্রিয়াম আসলো, এতটুকু হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আর বাকিটা পুরোটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আচ্ছা, সো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা ব্লাড ভেসেলস নিয়ে একটু জানবো যে কী কী টাইপের ব্লাড ভেসেলস আসলে আছে। ব্লাড ভেসেলকে আমরা যদি অ্যানাটমিক্যালি ক্লাসিফাই করি, আমরা ব্লাড ভেসেলকে এইভাবে ভাগ করি। আচ্ছা, যে ব্লাড ভেসেল হচ্ছে আর্টারি, মানে ব্লাড ভেসেলের টাইপ, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেইন। তো আর্টারির মধ্যে আবার লার্জ সার্জ আর্টারি, তারপরে মিডিয়ান, স্মল সার্জ আর্টারি, সেরকম বিভিন্ন ভাগে আমরা ভাগ করি। তারপরে এইগুলোর মধ্যে আবার ভেনের মধ্যেও সেম লার্জ, মিডিয়াম বা হচ্ছে গিয়ে স্মল, সো এইভাবে আমরা ভাগ করি। আচ্ছা, এগুলো গেলে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। বাট আমরা ফিজিওলজিতে অবশ্যই কী ক্লাসিফিকেশন পড়বো, ফাংশনাল ক্লাসিফিকেশন বা ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এই যে
নাল ক্লাসিফিকেশন এটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে আমরা ফার্স্টে ভাগ করবো ডিস্ট্রিবিউটিং ভেসেলস। সো ডিস্ট্রিবিউটিং ভেসেলসগুলো হচ্ছে মেইনলি আমাদের হার্টের থেকে কী বের হয়, হার্টের থেকে লেফট ভেন্ট্রিকল থেকে আউটা বের হয়। সো আউটার মাধ্যমে পুরো বডিতে কী হয়, যে লেফট ভেন্ট্রিকল থেকে আউটা বের হইলো এবং এটার মাধ্যমে সিস্টেমিক আর্টারিগুলোতে বা সিস্টেমিক বিভিন্ন সিস্টেমে সার্কুলেশনটা দেয় বা পুরো সিস্টেমিক সার্কুলেশন দেয়, সারা বডিতে ব্লাড ছড়াই দেয়। সো এই যে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে ব্লাডকে, এগুলা কাজ করে ডিস্ট্রিবিউটিং ভেসেলস। এটার আরেক নাম হচ্ছে উইন ক্যাসেল ভেসেলস। সো ডিস্ট্রিবিউটিং ভেসেলস কী কী আছে, আউটা, আর্চ অফ আউটা বা লার্জ যে আর্টারিগুলো আছে। সো এবং মেইনলি এই আর্টারিগুলা, এই যে ডিস্ট্রিবিউটিং ভেসেলস, এগুলাতে ইলাস্টিসিটি অনেক বেশি থাকে, ইলাস্টিক টিস্যু অনেক বেশি থাকে। ফলে এদের মধ্যে আমরা জানি যে জিনিসটার ইলাস্টিক টেন্ডেন্সি আছে তার কিন্তু ইলাস্টিক রিকয়েল একটা বিষয় থাকে। যে ফার্স্টে কী হলো, ইলাস্টিসিটির ফলে এরা ফার্স্টে কী হয়, এক্সপান্ড করলো, ব্লাড যেহেতু অনেক বেশি হয়ে গেছে এক্সপান্ড করলো, আবার যখন ব্লাড চলে গেল আবার রিকয়েল করে যাবে, মানে এক্সপান্ড করলো রিকয়েল করে যাবে। আমি যেমন যে কোনো একটা ইলাস্টিক জিনিসকে যখন টানলাম আবার কিন্তু ছেড়ে দিলে এটা রিকয়েল করবে, অর্থাৎ আগের জায়গায় ফিরে আসবে। সো এই যে ইলাস্টিক রিকয়েল একটা টেন্ডেন্সি থাকে, এটাকে আমরা উইন ক্যাসেল ইফেক্ট বলি। অর্থাৎ যখন আউটা দিয়ে ব্লাডগুলোকে পাম্প করে দিল তখন সাডেনলি এটা ডিস্টেন্ডেড হয়, এটা আমরা জানি। আবার পরবর্তীতে দেখা যায় ডায়াস্টোলের সময় যখন রিল্যাক্স করে তখন কিন্তু ওই আউটিক ওয়াল বা আউটার যে ওয়াল আছে ভাস্কুলার ওয়াল, সেটা আবার ইলাস্টিসিটির কারণে রিকয়েল করে আসছে। তো এই যে রিকয়েল এফেক্ট, এটাকে বলে আমরা উইন ক্যাসেল এফেক্ট। সো উইন ক্যাসেল ভেসেল নিয়ে জানার পরে আমরা উইন ক্যাসেল এফেক্ট নিয়েও জানলাম, এবং এটার ইম্পর্টেন্সটা কি। উইন ক্যাসেল ইফেক্ট হচ্ছে মানে এর ফলে যেটা হয়, এই উইন ক্যাসেল ইফেক্টের ফলে ব্লাডের ভেলোসিটি কিছুটা কমে যায় সিস্টোলের সময়, কিন্তু ডায়াস্টোলের সময় হচ্ছে ইলাস্টিক রিকয়েলের কারণে মানে বেড়ে যায়, ঠিক আছে, ভেলোসিটি। কিসের ভেলোসিটি, ব্লাডের ফ্লোর। আর ওল্ড এইজে সাধারণত অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে আর্টারিস কী হয়, স্টিফ হয়ে যায়, এবং এর ফলে কি হয় যে তখন উইন ক্যাসেল ইফেক্ট কিন্তু আর থাকে না, তখন ইলাস্টিসিটি কমে যায়, রিজিড হয়ে যায়, তখন আর কিন্তু থাকে না। ফলে যেটা হয় যে সিস্টোলিক বিপি বেড়ে যায় বা ডায়াস্টোলিক বিপি কমে যায়। কারণ উইন ক্যাসেল ইফেক্টের ফলে কিন্তু ডায়াস্টোলিক বিপিটা কী হয়, যে ডায়াস্টোলের সময় কিন্তু ব্লাডের ভ্যালোসিটি বাড়ে, সেই জিনিসটা আমরা জানি। এর ফলে কী হয়, পালস প্রেশার বেড়ে যায় আর সিস্টোলিক হাইপারটেনশন হয়। সো এই জিনিসগুলো আমরা একটু জানবো। তারপরে হচ্ছে যে উইন ক্যাসেল ইফেক্ট কিন্তু হার্টের সিস্টোলের সময় যে এনার্জি লাগে সেটা রিকোয়ারমেন্টকে কমাইতে সহযোগিতা করে। এটা তো ভালো, হার্টে যদি কম এনার্জি লাগে তাহলে আমার খরচ কম হবে, তাহলে এটা ভালো। তাহলে এই উইন ক্যাসেল ভেসেল, এই ডিস্ট্রিবিউটিং ভেসেলসগুলো কিন্তু কন্টিনিউয়াস ব্লাড ফ্লো মেনটেন করতে সহযোগিতা করে, এই জন্য এটাকে সেকেন্ড পাম্পও বলা হয়। ফার্স্ট পাম্প তো হার্ট, কিন্তু এই উইন ক্যাসেল ভেসেলগুলো বা এই যে লার্জ ভেসেলগুলো, এগুলো কিন্তু সেকেন্ড পাম্প বলা হয় এগুলাকে। সেই জিনিসগুলো আমরা জানলাম। তো উইন ক্যাসেল ভেসেল, এখন ব্লাডগুলো চললো, ব্লাডগুলো ছড়াই দিল সব জায়গায়। আচ্ছা, এখন ছড়াই দেওয়ার পরে সেখানে তো কিছু বাধাও তো পাবে চলাচলের সময়। সো চলাচলের সময় যে বাধাগুলো পায় সেগুলোকে আমরা বলি রেজিস্ট্যান্স ভেসেলস। বাধা পায় সাধারণত আর্টেরিয়ালস লেভেলে যায়। আমরা জানি যে যখন আর্টারি হয়, এই আর্টারিগুলো কী হয়, যে অনেকগুলো ব্রাঞ্চিং হয়। আমি ধরলাম 5 থেকে 10টা ব্রাঞ্চিং হইলো। সো এরকম দেখা গেলো 5 থেকে 10টা ব্রাঞ্চিং যে হয়ে গেল। সো এই ব্রাঞ্চিং হয়ে এরা কী করে, এরা হচ্ছে আর্টারিয়ালস করে। সো এই আর্টারিয়ালসের লেভেলে যায়, এই আর্টারিয়ালস যে করে, এই আর্টারিস এবং আর্টারিয়ালস এগুলোকে কিন্তু আমরা রেজিস্ট্যান্স ভেসেলস বলতে পারি। এখানে দেখা যায় যে ব্লাডের রেজিস্ট্যান্স বা বাধা অনেক বেশি থাকে। সাধারণত আর্টারিয়ালসের কারণে ব্লাড ভেসেলে ব্লাড চলাচলের যে বাধা হয় সেটা 47% বাধা এই আর্টারিয়ালসের মাধ্যমে হয়। সো আর্টারিয়ালস মনে রাখবে, আর্টারিয়ালস বলছে মানে এটা রেজিস্ট্যান্স ভেসেল, এবং 27% রেজিস্ট্যান্স সাধারণত ক্যাপিলারিজ দেয়, এবং বাকি কিছু রেজিস্ট্যান্স যেমন 19%-এর মতো বা 20%-এর মতো রেজিস্ট্যান্স হচ্ছে লার্জ যে আর্টারিজগুলো আছে সেগুলো দিবে, মানে আর্টারিস দিবে, আর্টারিস। আর বাকি রেজিস্ট্যান্সগুলো কিন্তু হচ্ছে বাকি যে ভেসেলসগুলো আছে সেগুলো দিবে, এবং ভেইন কিন্তু খুবই কম রেজিস্ট্যান্স দেয়। আচ্ছা, এরপর আছে আরও ভেসেলসের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল। এক্সচেঞ্জ বাড়ি ক্যাপিলারিস, বাড়ি ক্যাপিলারি লেভেলে তো এক্সচেঞ্জ হয়, আমরা জানি যে সেখানে গ্যাস এক্সচেঞ্জ হয়, নিউট্রাস, ভরবোজ, ভিটামিস, ওয়েস্ট প্রোডাক্টসও কিন্তু সেখানে এক্সচেঞ্জ হয়। কিসের মধ্যে, ব্লাড আর টিস্যুর মধ্যে। অর্থাৎ এই যে আমি ধরলাম ক্যাপিলারি লেভেল, এই যে ক্যাপিলারি লেভেল, সো ক্যাপিলারি লেভেলের সাথে এই যে ইন্টারস্টিশিয়াম বা টিস্যু লেভেলে কিন্তু এক্সচেঞ্জ হয়। ইন্টারস্টিশিয়াম লেভেল থেকে কিছু ব্লাডে যায় আর ব্লাড থেকে কিন্তু ইন্টারস্টিশিয়াম লেভেলে কিছু আসে, এটা আমরা জানবো। এটা স্টার্লিং ফোর্সেসের কারণে হয়। তারপরে ক্যাপাসিটেন্স ভেসেল মানে মেইনলি হচ্ছে ভেন্সগুলা। সো আলটিমেটলি ভেনেই তো বেশি ব্লাড থাকে, সো এটা ক্যাপাসিটি বেশি, সো এই জন্য এটা হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেল। আর স্ফিংটার ভেসেলস আছে কিছু, তারপর হচ্ছে শান ভেসেলস আছে। শান বলতে হচ্ছে আর্টারি অফ ভেনাস অ্যানাস্টোমোসিস অ্যালং বাইপাস অফ ব্লাড।
মানে এটার মানে হলো কি আমি একটু দেখাই। ধরো এই যে হচ্ছে আর্টারি, এই যে ভেইন। সো আর্টারি আর ভেইনের মাঝে কোনো ক্যাপিলারি নেই, ডাইরেক্টলি আর্টারি আর ভেইনের মধ্যে একটা অ্যানাস্তোমোসিস হয়ে গেছে, কোনো ক্যাপিলারির মাধ্যমে না, একটা অ্যানাস্তোমোসিস হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে মানে এই যে ভেসেলটা তৈরি হলো এটাকে বলি আমরা মানে শান ভেসেল, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, যে আর্টারি ও ভেনাস একটা অ্যানাস্তোমোসিস হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটু পড়ে নিবা। উইনক্যাসেল ইফেক্ট আমি বলে দিছি। সো ভেসেলের ক্লাসিফিকেশন এটা খুব ইম্পর্টেন্ট, ফাংশনাল ক্লাসিফিকেশনটা। এরপর আসো আমরা বেশ কিছু জিনিস নিয়ে এখানে একটু বলি। যেমন ধরো এখানে নর্মালি কি হার্ট এই যে লেফট ভেন্ট্রিকল থেকে আউটাতে যখন ব্লাডটা চলে গেল, এটার পরে হচ্ছে এই যে সিস্টেমিক বিভিন্ন আর্টারিসের মাধ্যমে এটা ছড়াই দিল ব্লাডকে। এবং আমরা জানি আর্টারিস পরবর্তীতে কি হয়, যে আর্টারিয়লস হয়, এবং আর্টারিয়লস থেকে মেটা আর্টারিয়লস, প্রিক্যাপিলারি স্ফিনটার থেকে ক্যাপিলারি, এখানে ক্যাপিলারি ফর্মেশন করে পরবর্তীতে আবার ভেনিউস ফর্মেশন হয়। এই যে এই কালার দিয়ে হচ্ছে ভেইন বা ভেনিউসগুলোকে দেখানো হয়েছে, এটা ভেইন, পরবর্তীতে ভেনিউস, এবং এই জায়গায় হচ্ছে ক্যাপিলারি ফর্মেশনটা হচ্ছে। এবং ক্যাপিলারির যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কিন্তু খুবই বেশি, এই যে ক্রস সেকশনাল এরিয়া খুবই বেশি। সো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আর এবং পরবর্তীতে এই ভেইন থেকে আবার কী হয়, যে ভেইনগুলা পরবর্তীতে রাইট অ্যাট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে কিন্তু রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আবার ড্রেন করে। আচ্ছা, এখন মনে রাখবা সবসময় যে ব্লাড সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ফ্লো করে। তো আর্টারিতে সাধারণত প্রেশার বেশি থাকে, আর্টেরিয়াল ইন্ডে, আর ভেনাস ইন্ডে প্রেশার হচ্ছে কম থাকে। সো হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ব্লাড ফ্লো করবে অলওয়েজ। প্রেশার একটা ডিফারেন্স কিন্তু থাকতে হবে, প্রেশার ডিফারেন্স না থাকলে কিন্তু ব্লাড স্ট্যাটিক হয়ে থাকতো, স্ট্রেসিস হয়ে থাকতো, বাট এখানে প্রেশার ডিফারেন্সের কারণে কিন্তু ব্লাড ফ্লো হয়। এখন মাইক্রো সার্কুলেশন মানে ব্লাড ফ্লো থ্রো মানে মাইনিউট বা ছোটো ছোটো যে ব্লাড ভেসেলস আছে, যেমন আর্টারিওলস, ক্যাপিলারিস, প্রিক্যাপিলারি স্ফিনটার বা মেটা আর্টারিওলস, ভেনিউস, এগুলো দিয়ে যে ব্লাড ফ্লো হয় সেটা সাধারণত হিউম্যান বডিতে 10 মিলিয়নের মতো ক্যাপিলারিস কিন্তু থাকে। সরি 10 বিলিয়ন, 1 বিলিয়ন সমান 1 লক্ষ কোটি, 1 বিলিয়ন সমান 1 লক্ষ কোটি। হ্যাঁ, আচ্ছা, ক্যাপিলারিসের কিছু ফিচার আছে, যে ক্যাপিলারি সাধারণত আর্টারিওলস বা মেটা আর্টারিওলস, প্রিক্যাপিলারি স্ফিনটার, তারপর হচ্ছে ক্যাপিলারিস হয়। এবং এখানে কিন্তু এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়ালস হয়। এবং ক্যাপিলারি কিন্তু সাধারণত খুবই ন্যারো হয়, শর্ট হয়, এবং এদের নাম্বার খুবই বেশি থাকে। আর ইচ ক্যাপিলারি কিন্তু সেল বা টিস্যুর খুবই কাছে থাকে, মাত্র 20 থেকে 30 মিলিমিটারের ডিস্টেন্স থাকে। এর ফলে খুব সহজেই এক্সচেঞ্জ কাজটা হইতে পারে। যেমন দেখো এই যে হচ্ছে মানে আর্টারিস থেকে পরবর্তীতে এখানে আর্টারিওলস হয়েছে, তারপরে মেটা আর্টারিওলস হয়েছে, এবং দেখা গেছে এই যে হচ্ছে ভেনিউল হয়েছে ভেইন থেকে, এবং পরে এই যে হচ্ছে ভেনাস ইন্ড অফ ক্যাপিলারি, এই যে আর্টারিয়াল ইন্ড অফ ক্যাপিলারি, এবং এই যে মাঝ দিয়ে এই যে হচ্ছে ট্রু ক্যাপিলারি। এখন আমরা ক্যাপিলারি যদি একটু কাট দেই, ক্রস সেকশন করি, তাহলে দেখবো যে ক্যাপিলারি স্ট্রাকচার আসলে কমপ্লেক্স কিছুই থাকে না। যেমন আর্টারিতে কি থাকে, আর্টারি যদি আমি কাটি তাহলে আর্টারিতে মানে অ্যান্ডোথেলিয়াম থাকে, মানে ভিতর থেকে বাইরে যদি বলি অ্যান্ডোথেলিয়াম থাকে, মাসেল থাকে। সো এই যে বিষয়গুলো থাকে, কোলাজেন বা বিভিন্ন সাব অ্যান্ডোথেলিয়াল কোলাজেন। বাট এখানে কি থাকে দেখো, এখানে অ্যান্ডোথেলিয়াল সেল আছে, ঠিক আছে, এখানে মাঝে কিছু পোর থাকে, যেটাকে আমরা বলতেছি ফেনেস্ট্রা। এই পোরের মাধ্যমে কিন্তু সাবস্টেন্সগুলো ট্রান্সপোর্ট বা এক্সচেঞ্জের সহযোগিতা হয়। তারপরে পেরিসাইট নামে সেল থাকে, মানে বাহির দিয়ে, এগুলাই। সো এখানে কিন্তু কোনো মাসেল নাই। সো মাসেল না থাকার কারণে খুব সহজেই আদান প্রদান করতে পারে। স্টার্লিং ফোর্সেস নিয়ে কথা বলবো। স্টার্লিং ফোর্সেস মানে হচ্ছে, মানে আমি সহজ কথায় যদি বলতে চাই, যে ক্যাপিলারি লেভেলে আমরা যদি এক্সচেঞ্জ হয়, আমি ধরলাম এটা হচ্ছে ক্যাপিলারি লেভেল। হ্যাঁ, আমি তারপর যদিও ক্যাপিলারি এমন থাকে না, বাট আমি এভাবে বুঝাইলাম যে ধরো এটা ক্যাপিলারি লেভেল, এবং আমি ধরলাম এই যে হচ্ছে টিস্যু লেভেল। সো ক্যাপিলারির সাথে ধরো ইসিএফ বা ইন্টারস্টিশিয়াম, এটা আমি ধরছি ইন্টারস্টিশিয়াম বা ইন্টারস্টিশিয়াল স্পেস। সো এই ক্যাপিলারির সাথে ইন্টারস্টিশিয়াল স্পেসে আদান প্রদান হয়, আমরা জানি কিছু জিনিস আসবে আর কিছু জিনিস যাবে এটার ভিতরে। তো এই যে আদান প্রদানটা হবে কিসের মাধ্যমে হবে, কিছু ফোর্স এখানে দায়ী, সাধারণত 4টা ফোর্স দায়ী। সেই 4টা ফোর্সকে আমি বলতেছি স্টার্লিং ফোর্সেস। কি ফোর্স? স্টার্লিং ফোর্স। তো এই 4টা ফোর্সের নাম কি? এই যে ক্যাপিলারি, এই ক্যাপিলারিতে দুইটা ফোর্স কাজ করে। একটা হচ্ছে ক্যাপিলারিতে আমরা জানি প্লাজমা, মানে মেনলি প্লাজমা থাকে। সো প্লাজমাতে কি থাকে? প্লাজমাতে আমরা জানি প্লাজমা প্রোটিন আছে। সো প্রোটিনের জন্য যেটা, সেটাকে আমি বলতেছি কলয়েডাল অসমোটিক প্রেশার। যেহেতু প্লাজমা প্রোটিন হচ্ছে কলয়েড, এজন্য এটার ফলে একটা অসমোটিক প্রেশার কাজ করবে, অসমোটিক প্রেশার। আর তার পাশাপাশি
এখানে তো ফ্লুইডও আছে, শুধু তো প্লাজমা প্রোটিন আছে তা না, আমরা জানি প্লাজমাতে অনেক বেশি পানিও থাকে, বেশিরভাগ পোর্শনই পানি থাকে। সো এই যে ওয়াটারের জন্য যে প্রেশারটা কাজ করে সেটাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক, হাইড্রো মানে ওয়াটার, সো হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে এখানে আমরা জানলাম ক্যাপিলারির জন্য হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার আছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে। কলয়েডাল অসমোটিক প্রেশার প্রোটিনের জন্য, প্লাজমা প্রোটিনের জন্য, আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কিসের জন্য? পানির জন্য বা ফ্লুইডের জন্য। আর অপরদিকে ইন্টারস্টিশিয়াম লেভেলেও কিছু প্রোটিন আছে, খুবই কম, বাট কিছু তো আছে। সো এই জন্য এখানে সেম কলয়েডাল অসমোটিক প্রেশার আছে, যেটাকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল কলয়েডাল অসমোটিক প্রেশার। আর ঠিক একইভাবে এখানে অনেক বেশি, এখানেও ফ্লুইড আছে, যেহেতু এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল স্পেস, সো এখানে ফ্লুইড থাকবে। এবং এই ফ্লুইডে কারণে যে প্রেশার সেটাকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, বা আমরা এটাকে ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশারও বলতে পারি। তো আলটিমেটলি দাঁড়াইলো যে দুই জায়গায় সেম নামের প্রেশার, বাট দুইটা হচ্ছে ক্যাপিলারিতে আর দুইটা হচ্ছে ইন্টারস্টিশিয়ামে। সো এই মাধ্যমে কী করলো এরা প্রেশার, এরা হচ্ছে কী করলো, এরা হচ্ছে আলটিমেটলি চারটা ফোর্স, এই চারটা প্রেশারকে আমরা চারটা ফোর্স বলতেছি। এবং আলটিমেটলি যদি এমন হয় যে, আচ্ছা আমি এখানে এই ছবিটার মাধ্যমে দেখাই, এটাকে একটু মুছে দিই। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, আমি ধরলাম এটা ক্যাপিলারি, আমি ধরলাম এটা হচ্ছে ক্যাপিলারি। সো এই ক্যাপিলারি লেভেলে এইখানে যেটা হয়, আমি ধরলাম এটা হচ্ছে আর্টেরিয়াল ইন্ট, এটা হচ্ছে ভেনাস ইন্ট। তাহলে আর্টেরিয়াল যে ইন্ট, এই আর্টেরিয়াল ইন্ডে অর্থাৎ এই ইন্টটাতে সাধারণত যেটা ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, অর্থাৎ এই ভেসেলের মধ্যে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা আছে ভেসেলের মধ্যে, সেই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেশি হয়। সো হাইড্রোস্ট্যাটিক প্রেশার সবসময় মনে রাখবা, হাইড্রোস্ট্যাটিক প্রেশার এটা বেশি মানে হচ্ছে এটা দূরে ঠেলে দেয়, এটা এই প্রেশারটা বেশি মানে এটা সবসময় বের করে দিবে, অর্থাৎ এই প্রেশারটা যেহেতু ভেসেলের মধ্যে বেশি তাই এটা বের করে দিবে, অর্থাৎ ফ্লুইডকে আলটিমেটলি এখানে এক্সচেঞ্জ কী হবে, ফ্লুইড, সেই ফ্লুইডের মধ্যে অনেক কিছু থাকবে, অনেক সাবস্টেন্স থাকবে, অনেক নিউট্রিয়েন্টস থাকবে, অনেক হরমোনস বা এগুলো থাকবে, বাট আলটিমেটলি এরা কী করলো, এগুলাকে বের করে দিল। তো ফলে কী হবে, ভিতর থেকে বাহিরে হচ্ছে মেনলি প্রেশারটা হবে আর্টারিয়াল ইন্ড। এই আর্টারিয়াল ইন্ডে যে অসমোটিক প্রেশারটা আছে, অসমোটিক প্রেশারের কাজ হচ্ছে সবসময় নিজের দিকে টানা। সো এটা নিজের দিকে টানতে চায়, তাহলে এটার মধ্যে কী আছে, এটার মধ্যে দেখো মানে যেটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটা সাধারণত ক্যাপিলারির মধ্যে অসমোটিক প্রেশারের থেকে বেশি থাকে। অসমোটিক প্রেশার থেকে 25 মিলিমিটার অফ মার্কারি বা কোথাও 28 মিলিমিটার অফ মার্কারি দেওয়া আছে, বা 30, মানে যেই বই তুমি ফলো করো ওই বইটা ফলো করবা। সো ধরো 25 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে মানে অসমোটিক প্রেশার, আর 35 মিলিমিটার অফ মার্কারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে যেহেতু হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি, তাহলে আলটিমেটলি 10 মিলিমিটার অফ মার্কারি নেট ফিল্ট্রেশন প্রেশার, এটাকে আমরা বলতেছি, মানে এদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি। সো ফলে ফ্লুইড আলটিমেটলি কই আসবে, বাইরে আসবে, কারণ এখানে নেট একটা কিন্তু পজিটিভ প্রেশার বা নেট ফিল্ট্রেশন প্রেশারটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি। সো হাইড্রোস্ট্যাটিক প্রেশার কাজই তো বাইরে ঠেলে দেওয়া, সো ফ্লুইড বাইরে আসবে কোথা থেকে, আর্টেরিয়াল ইন্ট থেকে, ক্যাপিলারির। আর ভেনাস ইন্টে সাধারণত যেটা হয় যে যেটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটা হচ্ছে 28 মিলিমিটার মার্কারি, বাট এখানে অসমোটিক প্রেশার তো মানে সেমই থাকবে। সো অসমোটিক প্রেশার যেহেতু 25ই থাকে বা সেমই থাকে, তাই আলটিমেটলি এখানে কিন্তু নেট ফিল্ট্রেশন প্রেশারটা নেগেটিভ, বা আমরা বলতে পারি যে এখানে অসমোটিক প্রেশার যেহেতু বেশি, আর অসমোটিক প্রেশার চাই নিজের দিকে টানতে, ফলে ভিতরের দিকে টানবে, ফলে ফ্লুইডটা ভিতরের দিকে যাবে, অর্থাৎ ক্যাপিলারিতে যাবে। তো এটাই হচ্ছে বিষয়টা, যে এজন্য আর্টারিয়াল ইন্ট থেকে কিন্তু ফ্লুইডগুলো বাহিরে আসে, ভেনাস ইন্টে কিন্তু ফ্লুইডগুলো ভিতরে যায়। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবা, দ্যাটস ইট। যে ক্যাপিলারি লেভেলে এইভাবেই কিন্তু ট্রান্সপোর্টগুলো হয় ফ্লুইডের। কিছু কিছু ফোর্স আছে যেগুলো ফ্লুইডকে আউটওয়ার্ড ঠেলে দিতে চাচ্ছে, সেগুলো কি হচ্ছে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেটা সেটা আমি ধরলাম 30 মিলিমিটার অফ মার্কারি, মানে আর্টেরিয়াল লেভেলে, মানে আর্টেরিয়াল ইন্ডে। আর নেগেটিভ মানে ইন্টারস্টিশিয়াল প্রেশার, যেটা মানে ইন্টারস্টিশিয়াম স্পেসের যেটা হচ্ছে ফ্লুইড প্রেশার, ঠিক আছে, ফ্লুইড প্রেশার বা ইন্টারস্টিশিয়াল যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটা হচ্ছে ধরো আর্টেরিয়াল ইন্ডে ওই জায়গা দিয়ে 3, আর ওই জায়গায় ইন্টারস্টিশিয়াল স্পেসের যে অসমোটিক প্রেশার সেটা হচ্ছে 8। এই সব প্রেশারগুলা আলটিমেটলি হচ্ছে চাচ্ছে যে ফ্লুইডটা বাহিরে আসুক, নেগেটিভ ইন্টারস্টিশিয়াল প্রেশার কিন্তু বলছে। সো আলটিমেটলি এই জন্য এটা 41 আমি ধরলাম। আর
শুধুমাত্র কলয়েডাল অসমোটিক প্রেশার যেটা প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার, এটা তো ক্যাপিলারির মধ্যে বা আর্টারির মধ্যে। সো এটা চাচ্ছে ফ্লুইডটা ভেসেলের মধ্যে যাক, বাহিরে না আসুক, ইন্টারস্টিশিয়ামে না আসুক। ফলে এটা হচ্ছে 28, কিন্তু এই দুইটার বিয়োগ করে 13 হইলো, তার মানে কি এটা পজিটিভ। সো নেট আউটওয়ার্ড ফোর্স বা নেট ফিল্ট্রেশন প্রেশার যেহেতু পজিটিভ, তাই আমি বলতে পারি যে ফ্লুইডটা আলটিমেটলি বাহিরেই আসবে। সো যেহেতু বাহিরে যাওয়ার বা আউটওয়ার্ড ফোর্সটাই বেশি। অপরদিকে দেখো ভেনাস ইন্ড যেটা, এই ভেনাস ইন্ডে যেটা হয় যে ভেনাস ইন্ডে ফ্লুইড ইনওয়ার্ড যাওয়ার জন্য 28 মিলিমিটার অফ মার্কারি প্রেশার আছে, যেটা হচ্ছে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার। আর যেটা হচ্ছে ফ্লুইডকে আউটওয়ার্ড বের করতে চাচ্ছে এরকম প্রেশার হচ্ছে যেমন ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটা ভেনাস ইন্ডে কম থাকে, 10-এর মতো থাকে। তারপরে নেগেটিভ ইন্টারস্টিশিয়াল যে মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটা 3 থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কলয়েডাল অসমোটিক প্রেশার সেটা 8 থাকে। সো টোটাল আউটওয়ার্ড ফোর্স হচ্ছে 21। সো এখানে কিন্তু 7 হচ্ছে আলটিমেটলি, এই 7টা হচ্ছে কিন্তু মানে আমরা -7 বলতে পারি। আমরা যদি 21 থেকে 28 বিয়োগ দিই তাহলে -7 হইলো। সো মাইনাস হচ্ছে যেহেতু, সো আলটিমেটলি ফ্লুইডটা কি ভেসেলের মধ্যে যেতে চাচ্ছে, বাহিরে না। সো আলটিমেটলি যেহেতু ভেনাস ইনডে আউটওয়ার্ড নেট ইনওয়ার্ড ফোর্সটা বেশি, তাই এটা ভিতরে যাইতে চাবে। ইনওয়ার্ড মানে তো ভিতরে, কিসের ভিতরে? ভেসেলের ভিতরে। সো এটা বাহিরে আসবে না। সো এই জিনিসগুলো একটু মনে রাখবে। এখন আমরা ক্লিনিক্যাল কিছু কথাবার্তা বলবো, যে করোনারি আর্টারি ডিজিজ, যেটাকে আমরা সিএডি বলে থাকি, যেটা একটা হার্ট ডিজিজ। তো নর্মালি যেটা হয় যে ব্লাড যে আমাদের যে হার্টকে সাপ্লাই দেয় করোনারি আর্টারি, এটা আমরা জানি। সো হার্ট যে সবাইকে সাপ্লাই দিচ্ছে ব্লাড, হার্টের তো নিজেরও ব্লাডের সাপ্লাই দরকার আছে, যেগুলো হার্ট এই করোনারি আর্টারিসের মাধ্যমে পেয়ে থাকে। সো এই করোনারি আর্টারিগুলো ঠিকভাবে যদি ব্লাড সাপ্লাই না দিতে পারে কার্ডিয়াক মাসেলগুলোকে, তাহলে দেখা যায় যে কেন সাপ্লাই দিতে পারবে না, দেখা গেছে আর্টারিগুলো রাইট লেফট কর্নারি আর্টারিগুলো অক্লুশন হয়ে গেছে, মানে আটকাই গেছে, ভিতরে অবস্ট্রাকশন হয়েছে, বাধা, মানে ভিতরে কোনো কারণে আর্টারিগুলো সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, এই কারণে হইতে পারে। তো এটার মধ্যে যেমন করোনারি অক্লুশন আছে, পার্শিয়াল অথবা ইনকমপ্লিট অবস্ট্রাকশনে হইতে পারে। তারপর হচ্ছে গিয়ে দেখো মায়োকার্ডিয়াল ইসকেমিয়া নামে একটা জিনিস আছে। ইসকেমিয়া মানে ব্লাড কমে গেছে, ওই জায়গাটাতে ব্লাড সাপ্লাই হচ্ছে না ঠিক করে। তো এটা মায়োকার্ডিয়াম বা মাসেলে হইতে পারে। এটা সাধারণত অক্সিজেন যদি কমে যায় তাহলে দেখা যায় যে হাইপোক্সিয়া আবার কখন ডেভেলপ করে, যখন ওই জায়গাটায় ব্লাড ফ্লো কমে গেছে। এটা ওই করোনারি আর্টারি অক্লুশনের ফলে আলটিমেটলি হয়েছে। তো সাধারণত মায়োকার্ডিয়াম যদি ব্লাড সাপ্লাই ওখানে কমে যায়, তারপরে কিছু কোল্যাটারাল সার্কুলেশনের মাধ্যমে কিন্তু, অর্থাৎ করোনারি কোল্যাটারাল আর্টারিস আমরা বলি, যে মেইন আর্টারি বাদেও কিছু কোল্যাটারাল সার্কুলেশন থাকে। কোল্যাটারাল মানে হচ্ছে অন্য রুট, মানে যেই রুটে নর্মালি সাপ্লাই পাওয়ার কথা সেই রুটে না পেয়ে কিছু কোল্যাটারাল রুট থাকে। কারণ এই রুটগুলো যদি না থাকে তাহলে তো পুরো মরে যাবে, নেক্রোসিস হয়ে যাবে। সো নেক্রোসিস দেখো, যে নেক্রোসিস মানে হচ্ছে যে ওই জায়গায় ইসকেমিয়া তো গেছেই, পাশাপাশি কোল্যাটারাল সার্কুলেশন ওইখানে নাই, ফলে ওইখানে নেক্রোসিস মানে পুইচা গেছে। ব্যাপারটা এরকম যে নেক্রোসিস ইরিভার্সিবল, একবার যদি নেক্রোসিস হয়ে যায় তাহলে ওই জায়গাটা মরে যাবে, একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই টার্মটা আমরা অনেক সময় শুনি, আমরা বলি না হার্ট অ্যাটাক করছে, ওইটা কি আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি। তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সাধারণত এর ফলে মায়োকার্ডিয়ামের নেক্রোসিস হয়ে যায়, ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লোর ফলে, হইতে পারে কোনো ইম্বুলাসের কারণে, থ্রোম্বাসের কারণে। থ্রোম্বাস ইম্বুল এগুলো কি? থ্রোম্বাস মানে হচ্ছে, আমি ধরলাম যে আমাদের এই যে ব্লাড ভেসেল, এগুলো আমি বলে আসছিলাম হচ্ছে ওই ব্লাডের ভিডিওটাতে। এই জায়গায় ধরো ব্লাড ভেসেলের মাঝে কোনো একটা কিছু চলে আসছে, ফলে কি হলো, ব্লাডের ফ্লো তো নর্মালি জায়গা কমে গেল, ফলে ব্লাড এইখান দিয়ে ফ্লো হইতে হবে, এই জায়গাটুকু বাধাপ্রাপ্ত হয়েছে। সো এটাকে আমরা বলি থ্রম্বাস। এই যেটা মানে মাঝে একটা অবস্ট্রাকশন সৃষ্টি করলো, এটাকে আমি বলি থ্রম্বাস। আর এই থ্রম্বাসটা যখন ডিসলজ হয়ে যায়, এখান থেকে ছুটে ব্লাড সার্কুলেশনের মধ্যে চলাচল করে, ফলে দেখা গেল এটা কি ইম্পর্টেন্ট জায়গাকে যে অবস্ট্রাক্ট করে রাখতেছে। সো এর ফলে এটা যখন মানে মুভেবল হয়ে যায়, তখন এটাকে বলি আমরা ইম্বোলাই। সো এই থ্রম্বাস ইম্বোলাই বা হচ্ছে গিয়ে যদি ভাস্কুলার স্পাজম বা স্পাজম মানে কন্ট্রাকশন, এর ফলে যদি এক পর্যায়ে মানে সার্কুলেশন ইসকেমিয়া হয়, নেক্রোসিস হয়, তাহলে আলটিমেটলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হইতে পারে হুট করে, এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে পার্সেন্টটা মারা যেতে পারে। আচ্ছা, কার্ডিয়াক পেইন বা অ্যানজাইনা পেক্টোরিস যেটা, তো অ্যানজাইনা পেক্টোরিস বলতে অ্যানজাইনা পেক্টোরিস আবার দুই ধরনের আছে, স্টেবল আনস্টেবল। যাই হোক, আনস্টেবলটা বেশি খারাপ, স্টেবলটা মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মতোই কাইন্ড অফ। আচ্ছা যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এটা সাধারণত মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার ফলেই হয়, এবং এর ফলে কি হয়, পেইন সাধারণত স্টার্নাম মানে রেট্রোস্টার্নাল পেইন, স্টার্নামের ভেতরের দিকে থেকে পেইন শুরু হয়, সেটা পরবর্তীতে লেফট আর্ম দিয়ে, লেফট শোল্ডার দিয়ে সরাই পড়তে পারে। এটা কেন হয়? ওই হাইপক্সিয়ার কারণে কিন্তু হয়, ইসকেমিয়া হাইপক্সিয়া, এইগুলোই আলটিমেট